বিশ্লেষণ জানতে চাই। আমি জানি না আনিস আলমগীর আপনি এই সংবাদটা দেখেছেন কিনা? যেটি আমরা একটু বুঝতে চাই। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ২ টি পক্ষ হয়ে গেছে বলে দাবি করছে অ্যা অ্যা একটি সংবাদ আমি আপনাকে শেয়ার করতে চাই। তারপর আমরা যদি আলোচনায় যাই তাহলে মনে হয় ওই যে আউটলেট থেকে এই খবর প্রকাশিত হয়েছে সেটাকে আমি ২ পয়সার দাম দিতে চাই না। ওইটা একটা বোগাস এবং এটা পেইড নিউজ। তো এই সমস্ত আবর্জনার খবর নিয়ে এটা আলাপ করার কিছু নাই। বাংলাদেশ যদি এই ধরনের পরিস্থিতিতে পড়ে, রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার যেখানে কমান্ড যেখানে তারা করবে কি করবে না সেটা তো বাংলাদেশ সরকার নির্ধারণ করবে। এর মধ্যে একজন এই হবে একজন ওই হবে এগুলো বলা মানে হচ্ছে যে একটা ফালতু আলাপ করা। একইভাবে মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্র কি তার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। আনিস আলমগীরের কাছে একটা বিশ্লেষণ জানতে চাই। আমি জানি না আনিস আলমগীর আপনি এই সংবাদটা দেখেছেন কিনা? যেটি আমরা একটু বুঝতে চাই। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ২ টি পক্ষ হয়ে গেছে বলে দাবি করছে একটি সংবাদ আমি আপনাকে শেয়ার করতে চাই। তারপর আমরা যদি আলোচনায় যাই তাহলে মনে হয় Bangladesh Army appears to be vertically split on a humanitarian corridor along its border with Myanmar. এখানে এই প্রতিবেদনটি এসছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদক চন্দন নন্দী। এটি গত ৬ মের প্রতিবেদন। তো আমি যদি সারাংশ করি এই প্রতিবেদনটিতে একটি পক্ষ আপনার এএফডি অর্থাৎ আর্ম ফোর্সেস ডিভিশন অ্যান্ড বিজিবি, আরেকটি পক্ষ হচ্ছে আপনার আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং কতিপয় মানে অফিসার্স কমান্ড জিওসি একটা কমান্ডের একটা অংশ। তো এই ২টি পক্ষের ২ ধরনের দৃষ্টিভঙ্গি তারা বলতে চাইছেন। একটি পক্ষ দাবি এখন আমি শুনেছি আপনার পুরো বিষয়টা এবং আমি এই হালকা একটু দেখেছিও ওই নিউজটা। বিশেষ করে প্রথমত ওই যে আউটলেট থেকে এই খবর প্রকাশিত হয়েছে সেটাকে আমি ২ পয়সার দাম দিতে চাই না। ওইটা একটা বোগাস এবং এটা পেইড নিউজ। ব্যক্তিগতভাবে যে আউটলেট থেকে বললাম যে ওই নিউজটা প্রকাশিত হয়েছে কমপ্লিট বোগাস, ওটাকে কোনো বিশ্বাস করার কিছু নাই। বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট নিয়ে এরা এর আগেও বহু রিপোর্ট করেছে। এই তথাকথিত চন্দন রায় তার সূত্র কোথা থেকে পায় এবং এটা কমপ্লিট একটা এজেন্সি নিউজ। এটা ইন্ডিয়ান পারপাস সার্ভ করার জন্য কিছু প্রোপাগান্ডা ছাড়ে। তো এই সমস্ত আবর্জনার খবর নিয়ে এটা আলাপ করার কিছু নাই। বাংলাদেশ যদি এই ধরনের পরিস্থিতিতে পড়ে, রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার যেখানে কমান্ড যেখানে তারা করবে কি করবে না সেটা তো বাংলাদেশ সরকার নির্ধারণ করবে। এর মধ্যে একজন এই হবে একজন ওই হবে এগুলো বলা মানে হচ্ছে যে একটা ফালতু আলাপ করা। এই চন্দন নন্দী এরকম এর আগেও বহু বোগাস নিউজ করেছে। এগুলোকে কোনো গুরুত্ব দিয়েন না, আপনি এগুলো নিয়ে আলোচনার প্রয়োজন মনে করি না আমি। আচ্ছা, তো যেটি আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এর আগেও মানবিক করিডোর নিয়ে যেটি মুন্সি ফয়েজ আহমেদও একটু হয়তো যুক্ত করার চেষ্টা করেছেন ওনার বক্তব্যে। আমরা দেখেছি যে লিবিয়াতে মানবিক করিডোরটি আসলে যথাযথভাবে ব্যবহার হয়নি। ২০১১ সালে নেটোর যে নো ফ্লাই জোন করা হয়েছিল, তারপর হচ্ছে সিরিয়াতে ২০১২ সালেও যে মানবিক করিডোরটি এটিতেও ব্যবহার হয়েছে, যুদ্ধাস্ত্র নেওয়া হয়েছে, সেখানে এটিকে অন্য খাতে ব্যবহার করা হয়েছে এবং গাজাতে আমরা দেখেছি যে মানবিক করিডোরের নামে সেখানে কি হচ্ছে। তো এই বাংলাদেশে একইভাবে মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্র কি তার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? সেটাই তো বাংলাদেশের মানুষ আশঙ্কা করছে। কারণ সেটাও মুন্সি ফয়েজের কথাবার্তায় যেটা বললেন যে ভারত আছে, তারপরে অন্য দেশ আছে, তাদের মধ্যে সমুদ্র আছে, তাদের এখন তো কোনো খাদ্যের কোনো সমস্যা হয় না বা অন্য কিছু হয় না। বাংলাদেশের ধারে আসতে চায় কেন? এবং বাংলাদেশ কেন নীতিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছে? তার মানে বর্তমান সরকার যে আমেরিকা ব্যাকড বলা হয়, আমেরিকা যে ইনস্টলেশন এই ডক্টর ইউনূসের সরকার, সেটা কি ডক্টর ইউনূস প্রমাণ করার জন্যই এই সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে?
আমার কোন গরজ পড়েছে? আমার সবচেয়ে মাথা ব্যথা যেটা, সেটা হচ্ছে 13 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা আমার ঘাড়ে বসে আছে। 12 লক্ষ ছিল ডক্টর ইউনূস সাহেব, আরো 1,20,000 নিয়ে আসছেন। তো এইগুলো আমি কিভাবে পাঠাবো সেটা হচ্ছে বিষয়। আমি ওইখানে পাঠাতে হলে সেখানে পরিবেশ সৃষ্টি হতে হবে। এক পরিবেশ হচ্ছে যে এই আরাকানিরা স্বাধীন হয়েছে, ঠিক আছে, স্বাধীন দেশে যাও। ডক্টর ইউনূস সাহেব তো বলেছেন যে তোমরা সামনের ঈদ তোমরা রমজান ওইখানে করবা। সে পরিস্থিতি হইলে আমি পাঠিয়ে দেব। যদি হয় যে আরাকান স্বাধীন করার জন্য একটা যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ যেতে পারে। কারণ আমার এই স্বাধীন হওয়ার প্রেক্ষাপটে যদি আমার স্বার্থ উদ্ধার হয়, এখন আমি যদি আরাকান আর্মি যদি আমাকে সহযোগিতা করে, বলে যে আমরা যদি স্বাধীন হই তাহলে আপনার তরফ থেকে যেগুলো আপনার ঘাড়ে আমরা তুলে দিয়েছি সেগুলো আমরা নিয়ে আসব, তাহলে সোজা হিসাব, এখানে তো সমস্যার সমাধান হয়ে যায়, আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু সেই প্রতিশ্রুতি কি কেউ দিয়েছে? এবং আরাকানিরা কি চাইছে স্বায়ত্তশাসনের বাইরে গিয়ে স্বাধীনতা কামনা করতে? আর স্বাধীনতা যদি কামনা না হয় তাহলে তো তারা ওই ইয়ের ফেডারেলের ইয়ের সরকার, কেন্দ্রীয় সরকারের বাইরে কিভাবে যাবে? তাদের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের জামায়াত ইসলামী তো বলছে যে এখানে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা সহযোগিতা করবে। তো তাহলে আপনি কেন এটাকেও তো একটা প্রস্তাব। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এখন মনে করছে যে আরাকানের এই জায়গাটিতে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ভাই, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য বলতে পারে, এটাতে আপনার আমার এত মাথা ব্যথা কেন? বাস্তবতা হচ্ছে যে সেখানে রাখাইন আছে, সেখানে রাখাইনরা আছে, না না কথা শুনেন আপনি, সেখানে রাখাইনরা আছে, সেখানে রোহিঙ্গারা আছে, সেখানে তাদের পরস্পরের অধিকারের প্রশ্ন আসে। আপনি যদি ইসলামিক স্টেটই করতে যান তাহলে রাখাইনগুলো কোথায় যাবে? আপনার এত শখের মধ্যে, তাহলে ওরা কোথায় যাবে? তো বিষয়টা হচ্ছে যে একটা রাষ্ট্র যদি হয় তাহলে তারা পরস্পর একসঙ্গে থাকতে পারবে। এবং জামাতে ইসলামী এর বহু আগেই চেষ্টা করেছিল, আরএসও নামে একটা অর্গানাইজেশন দিয়ে চেষ্টা করেছিল তারা, সে 90-এর দশকে। এবং বাংলাদেশে খালেদা জিয়ার আমলে এরা অনেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছিল। এবং জামাতের এই রাবেতা নামক একটা অর্গানাইজেশন ছিল, সেখানে এরা ট্রেনিং নিত, সেই গহীন অরণ্যে ওরা ট্রেনিং নিচ্ছে, সেই খবর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল। আমি নিজেও এটা নিয়ে রিপোর্ট করেছিলাম। এখন ওই প্রসঙ্গ আর শেষ, আরএসও বিলুপ্ত হয়ে গেছে, এখন আরসা বই বের হয়েছে, বহু বঙ্গোপসাগর এর মধ্যে বহু পানি গড়ে গেছে। এখন আরসা বাংলাদেশে আছে, বাংলাদেশের নেতায় ধরা পড়ে। তো সার্বিকভাবে আমরা অবশ্যই চাচ্ছি যে রোহিঙ্গারা স্বাধীনভাবে থাকুক, সেখানে তাদের ল্যান্ডে থাকুক। তার মানে এই নয় যে আমাদের বরফ পড়ে গেছে সেটাকে স্বাধীন করে দিয়ে আসার জন্য, সেটা তারা নিজেদের তরফ থেকে নিজেরা বুঝবে। কিন্তু আরাকান আর্মিকে আমি যে মানবিক করিডোর দেব, আমি যে নানা সহযোগিতার কথা বলবো, কি কারণে বলবো সেটা আমার বিচার করতে হবে আগে, সবার আগে। মুন্সি ফয়েজ ভাই যেভাবে বললেন, তারা যেহেতু সীমান্তের ওই পারে আছে, সীমান্তের ওই পারে যেই থাকুক, আরাকান আর্মি থাকুক আর থাকুক, মায়ানমার সরকার থাকুক, আমরা যারা আছে তাদের সাথে আমাদের আলাপ করতে হবে। এই আলাপে তো কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমি তাকে সহযোগিতা দেবো কেন? সহযোগিতা কোন শর্তে দেবো, কি কারণে দেবো?